আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুলের আরেকটি নতুন লাইভ সেশন দেখার জন্য। আজকের আমাদের লাইভ সেশনটি হচ্ছে বিল্ডিং দ্য রাইট ফাউন্ডেশন। আজকে আমাদের 7 নাম্বার সেশন। আমাদের এই বিল্ডিং দ্য রাইট ফাউন্ডেশনের মধ্যে আরো 6টি গত সেশন শেষ করেছি, যার মধ্যে আমরা সার্জিক্যাল বিভিন্ন বেসিক কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি। প্রতিটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমাদের আজকের সেশনটি হচ্ছে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস নিয়ে। আর আজকের সেশনে আমরা পেয়েছি আমাদের সবার প্রিয় মেন্টর সাইয়ারা নওশিন আপুকে। আমরা আর দেরি না করে সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি। আর হোস্ট হিসেবে আমি আছি আপনাদের সাথে উম্মে হাবিবা আক্তার তৃপ্তি, পড়ছি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে 5ম বর্ষে। আশা করছি সেশনটি আপনারা অনেক উপভোগ করবেন এবং উপকৃত হবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে ফেসবুক লাইভে প্রশ্নটি করতে পারেন, অথবা সরাসরি জুমে আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্নটি করতে পারবেন। তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের সেশনটি। সরাসরি চলে যাচ্ছি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, থ্যাংক ইউ। তুমি ভালো আছো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের পার্টিসিপেন্ট এখনো জয়েন করছে, বাট আমরা আস্তে আস্তে শুরু করে দিব আর কি। পরে যদি আমরা কোনো কোশ্চেন পাই তখন আমরা আবার ফার্স্ট স্লাইড গুলোতে ফেরত আসতে পারি। তো আমি আমার জি আপু। স্লাইড শেয়ার দিই তাহলে। জি আপু। দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। ওকে, সো পোস্ট অপ কমপ্লিকেশনস খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ আমরা যারা আসলে সার্জারি করতে চাই, আমাদের মেইন কনসেন্ট্রেশনটা থাকে হচ্ছে ওটিতে যাওয়ার প্রতি। ওটিতে যাওয়ার জন্য সবার খুব আগ্রহ থাকে, বাট সার্জনদের মানে যত তোমরা হায়ার লেভেলে উঠতে শুরু করবা ট্রেনিং এর, তত তোমরা জিনিসটা দেখবা যে অপারেশনের সময় যতটুকু না কাজ, অপারেশনের আগে পরে এর থেকে অনেক বেশি রেসপন্সিবিলিটিস থাকে। সো তোমার একটা পেশেন্ট তুমি ওটি করলা, তখন তোমার জানতে হবে যে পেশেন্টটা অপারেশনের পরে কি কি কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে। বিশেষ করে তোমরা যারা এখন 4th ইয়ার বা 5th ইয়ারে আছো, ইন ফিউচার তোমরা ইন্টার্নশিপ জয়েন করবা 1-2 বছরের মধ্যে। সো ওয়ার্ডে যখন তোমরা থাকবা, পোস্ট অপ যে পেশেন্ট আছে তাদের যখন কোনো কমপ্লেইন তারা করবে, কখন সেই কমপ্লেইন গুলোতে অ্যালার্ট হতে হবে এবং সেটা কিভাবে ইমিডিয়েটলি হ্যান্ডেল করতে হবে এবং কখন গিয়ে এসকেলেট করতে হবে, এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে স্টুডেন্ট লেভেলের যারা এবং যারা হচ্ছে নিউ ইন্টার্ন বা ইন্টার্নশিপ শেষ করে হয়তো সার্জিক্যাল ট্রেনিং শুরু করেছো, তাদের জন্য এই টপিকটা মানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমরা মূলত জেনারেল সার্জারির টপিক নিয়ে কথা বলবো, তবে কিছু কমন সিমটমস আছে, যে সিমটমস গুলো যে কোনো অপারেশনের পরেই তুমি পেশেন্টের থেকে কমপ্লেইন পেতে পারো, এবং এই সিমটম গুলো পেলে তোমাকে অ্যাজ এ ক্লিনিশিয়ান কিভাবে চিন্তা করতে হবে এবং মানে তুমি কিভাবে এটাতে প্রসিড করবা, সেটার উপরে কিন্তু অনেক সময় পেশেন্টের লাইফ অ্যান্ড ডেথ ডিপেন্ড করতে পারে। শুধু একটা ক্লিনিশিয়ান হিসাবেই না, তোমার নিজের কোনো আত্মীয়, সাপোজ তোমার ক্লোজ আত্মীয়, তোমার বাবা মা ভাই বোন কারো কোনো অপারেশন হলো, তো তুমি তাদের অ্যাটেন্ডেন্ট হিসাবে থাকতে পারো। সেই ক্ষেত্রে তুমি যেহেতু ডাক্তার, তাদের কোন কমপ্লেইন গুলো বা কোন সিমটম গুলো দ্রুত গিয়ে ডক্টরকে জানাতে হবে, এই জিনিসটা জানা থাকাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো কমন কিছু সিমটমস যেগুলো আমরা ওয়ার্ডে পাই, একটা হচ্ছে তার মধ্যে ড্রাউজিনেস বা কনফিউশন, একটা হচ্ছে পাইরেক্সিয়া, ফিভার, ট্যাকিকার্ডিয়া, বা পেশেন্ট অনেক সময় বলতে পারে প্যালপিটেশন হচ্ছে, তুমি হার্ট রেট হাই পেতে পারো, পেইন, অ্যাবডোমিনাল পেইন এন্ড শর্টনেস অফ ব্রেথ। সো এই 5টা সিমটম সবচেয়ে কমনলি পাওয়া যায়, এবং এই 5টা সিমটম হলে কি কি জিনিস চিন্তা করতে হবে এবং কিভাবে প্রসিড করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। খুব বেসিক সুপারফিশিয়াল আলোচনা, তবে ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, সো একটা পেশেন্ট, ধরো তুমি একটা কোলোরেক্টাল অপারেশন হয়েছে, ওকে, এখন পেশেন্টটা হঠাৎ করে ধরো ফার্স্ট বা সেকেন্ড পোস্ট অপ ডে
এখন সে হঠাৎ করে ড্রাউজি ফিল করছে, বা সাপোজ নার্স এসে বললো যে পেশেন্টটা খুব একটা রেসপন্ড করছে না, বা পেশেন্টটা কনফিউজড, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, তোমার কাছে তখন কি মনে হয় হাবিবা? তুমি মানে কিভাবে প্রসিড করবা পেশেন্ট, বা তোমার মাথার মধ্যে তখন কি কাজ করবে অ্যাজ এ ক্লিনিশিয়ান? আপু প্রথমে তো এটাই কাজ করবে যে আসলে এটা মানে পোস্ট অপারেটিভ কোনো কমপ্লিকেশন কিনা। আমি হচ্ছে মানে এক্সক্লুড করার চেষ্টা করব যে আসলে তার কি ধরনের প্রবলেম হচ্ছে বা কোত্থেকে প্রবলেমটা শুরু হয়েছে। তারপরে হচ্ছে তাকে একটা পেশেন্ট যে কোনো সময় কনফিউশন নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করতে পারে, বাট একটা নর্মাল পেশেন্টের কনফিউশন আর একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের কনফিউশন ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, এবং তোমরা যখন ওয়ার্ডে জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করবা, ইন্টার্ন হিসেবে কাজ করবা, আমি সবসময় অ্যাডভাইস করব যে সবচেয়ে খারাপটা সবার আগে চিন্তা করবা। ওয়ান্স ইউ সিকিউর দেয়ার লাইফ, দেয়ার সেফটি, এরপরে গিয়ে তারা যদি এমনিতেই ধরো উল্টাপাল্টা বকতেছে, সেটা যদি তুমি মিস করো কোনো সমস্যা নাই। বাট অনেক সময় ইনফেকশন থেকে কনফিউশন তৈরি হতে পারে, পেশেন্টটা যদি সেপটিক থাকে পেশেন্টটা কনফিউজড হতে পারে, পেশেন্টের কোনো ড্রাগ ওভারডোজ হলে সে কনফিউজড হতে পারে। সো তোমার মাথায় এটা আগে আসতে হবে। জি আপু। তখন তুমি যদি একবার তোমার মাথায় থাকে যে না পেশেন্ট ক্যান বি সেপটিক, তখন গিয়ে তুমি সোর্স গুলা খুঁজবা যে কোন কোন সোর্স থেকে তার ইনফেকশন হতে পারে। তুমি যদি কোনো সোর্স খুঁজে না পাও, তখন তুমি বলো পেশেন্টের হয়তো বা আগে থেকেই ডিমেনশিয়ার হিস্ট্রি ছিল, পেশেন্টের হয়তো বা আগে থেকেই কোনো মেন্টাল হেলথ কনসার্ন ছিল, বা পেশেন্টের হয়তো বা সিম্পলি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হচ্ছে। তুমি যখন একটা পেশেন্ট ধরো জেনারেল অ্যানাস্থেসিয়া দিলা, ওটি করলা, সে কিন্তু তার ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টের বাইরে, তুমি তার 3-4 দিন ধরে সে হসপিটালে, হ্যাঁ হঠাৎ করে সে বুঝতে পারতেছে না যে সে হসপিটালে আছে, তার নাম মনে করতে পারতেছে না, ডেট অফ বার্থ মনে করতে পারতেছে না, এটাও কিন্তু হতে পারে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। বাট অ্যাজ এ ডক্টর you have to exclude the infection, possibility of infection or drug overdose first. জি আপু। Okay, right. ফিভার যদি হয়, যে কোনো ফিভারে আমরা এমনিতেই আগে ইনফেকশন চিন্তা করি। সো এখানে যেহেতু পোস্ট অপ পেশেন্ট, তার কিন্তু অনেকগুলা ইনফেকশনের সোর্স আছে। সো আইল কাম টু দ্যাট কোয়েশ্চেন, যে একটা পেশেন্টের যখন জ্বর হবে, বিশেষ করে একটা পোস্ট অপ পেশেন্ট, তখন তুমি কোন কোন সোর্সে ইনফেকশন খুঁজবা? তো ফার্স্টে হচ্ছে তোমার এটা বোঝাটা ইম্পর্টেন্ট যে এই পেশেন্টের ইনফেকশন হতে পারে, তারপর তোমার পেশেন্টের ইনফেকশনের সোর্সটা খুঁজতে হবে। ঠিক আছে? জি আপু। ট্যাকিকার্ডিয়া নিয়ে যদি একটা পেশেন্ট প্রেজেন্ট করে, সেক্ষেত্রে তার কি কি হতে পারে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সম্পর্কে যারা জানো না, এটা হচ্ছে যে আমাদের হার্টের যে নর্মাল রিদমটা আছে, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি তো তোমরা পড়েছো। সো রাইট অ্যাট্রিয়াম একটা নির্দিষ্ট রেটে বিট করে, তাই না? এবং সেই বিটটা তোমার, আমরা রাইট অ্যাট্রিয়াম থেকে তোমার হচ্ছে লেফট ভেন্ট্রিকল, মানে ওভারঅল যে হার্টটা প্রতি মিনিটে 60 বার বিট সার্কুলেট করে, করে। আমরা হার্ট রেট পাই। বা তুমি যদি একটা ইসিজি করো, তুমি একটা রেগুলার একটা পিকিউআরএস একটা ওয়েভ পাও, তাই না? জি আপু। তো অনেক সময় হয় কি এই হার্টবিটটা ইরেগুলার হয়ে যায়। ঠিক আছে, ইরেগুলার পালস বলি আমরা, সেকেন্ড ইয়ারের পরও যদি মনে থাকে। এবং তখন দেখা যায় ইসিজিতে আমরা পি ওয়েভটা পাই না। ঠিক আছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখন কথা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে সমস্যাটা কি? হার্ট কি করে? হার্ট তোমার পুরো বডিকে ব্লাড সাপ্লাই দিচ্ছে, তাই না? তো সে একটা রেগুলার রিদমে, একটা রেগুলার রেটে পালসেশন দিয়ে পুরা বডিতে ব্লাডটা পাঠাচ্ছে। যখন তার ওই পালসেশনটা ইরেগুলার হয়ে যাবে, তখন কিন্তু শরীরের অন্য জায়গাগুলোতে ব্লাড সাপ্লাই যাচ্ছে না। নর্মালি হলে সেটা এক ধরনের সমস্যা। আর একটা পোস্ট অপ পেশেন্ট, যার তুমি একটা কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করেছো, তার জন্য ব্লাড সাপ্লাইটা এত ইম্পর্টেন্ট কেন? তার ওই অ্যানাস্টোমোসিসটা হিল হওয়ার জন্য, তার ওই অ্যানাস্টোমোসিসটা টিকে থাকার জন্য, তার গাটে ব্লাড সাপ্লাই, প্রপার ব্লাড সাপ্লাই যাওয়ার প্রয়োজন। সো সেই ক্ষেত্রে একটা পেশেন্টের যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তো তার দেখা যাবে যে একটা হার্ট রেট একটু পরপর একটা করে মিস করছে। তো সেই ক্ষেত্রে কি হবে? প্রপার ব্লাড সার্কুলেশন না থাকলে ফট করে একটা ক্লট তৈরি হবে, ক্লটটা গিয়ে তোমার মেজেন্টারিক ব্লাড ভেসেলে চলে যাবে, যেটা দিয়ে গাটের ব্লাড সাপ্লাই হচ্ছে, গিয়ে সেখানে ইসকেমিয়া ডেভেলপ করবে, তোমার পেশেন্ট অ্যানাস্টোমোটিক লিক হবে। অ্যানাস্টোমোটিক লিক কথাটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে, আমি ছবি দেখাবো একটু পরে। জি আপু। তো এটা কিন্তু কনসিকুয়েন্স অফ ইভেন্টস,
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুলেশন দিয়ে এই পেশেন্ট ম্যানেজ করি। ডিভিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে। একটা পেশেন্ট যার একটা অপারেশন হয়েছে, মেজর অপারেশন, একটা ল্যাপারোটমি বা ল্যাপারোস্কোপিক সার্জারিও তুমি যদি করো, সে কিন্তু মিনিমাম 2-3 দিন বিছানায় শোয়া থাকবে। তুমি কিন্তু অ্যাজ এ নর্মাল পার্সন কখনো টানা 2-3 দিন তুমি বিছানায় শুয়ে থাকবে না, কিন্তু সে শুয়ে থাকবে। এই প্রলংড ইমোবিলাইজেশনের কারণে যেটা হয়, আমাদের পা থেকে যে ব্লাড সাপ্লাই ইনফিরিয়র ভেনা কেভা হয়ে আমাদের হার্টে আসে, অনেক সময় পায়ে ব্লাড ক্লট ফর্ম করে, এবং এই ব্লাড ক্লটটা ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে এসে আমাদের লাংসে, পালমোনারি, কারণ আমাদের টোটাল বডির ব্লাড সার্কুলেশনটা তো একটা কিসের মতো, একটা সার্কেলের মতো, তাই না? একটা সার্কেলে কিন্তু ব্লাডটা ঘুরছে। সো যে কোনো জায়গায় একটা ক্লট ফর্মেশন হলে আলটিমেটলি সেটা ঘুরতে ঘুরতে কোথায় আসবে? হার্টে আসবে। হার্ট থেকে লাংসে যাবে কোন পথে? পালমোনারি ভেসেল দিয়ে, পালমোনারি, জি আপু। তাই না? সো তখন কি হবে? ওই এম্বোলাসটা লাংসে ঢোকা মাত্র লাংসের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে, and that is life threatening. ওকে? And again sepsis. সেপসিসের ওই তোমাদের সার্সের সূত্র যদি মনে থাকে, সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম, 4টা জিনিস আমরা দেখি: হার্ট রেট, রেসপিরেটরি রেট, ডাব্লিউ সেল কাউন্ট, টেম্পারেচার। সো এর মধ্যে তোমার যে কোনো একটা পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হচ্ছে, ট্যাকিপনিয়া হচ্ছে, টেম্পারেচার বেশি, অথবা তুমি ব্লাডে হোয়াইট সেল কাউন্ট বা বেশি পাচ্ছ, 11,000-এর বেশি বা 4,000-এর কম, তখন এই পেশেন্ট তোমার কাছে মনে হবে যে এটা একটা সার্স। সার্স থেকে আলটিমেটলি সেপসিস হয়, সেপসিস থেকে সেপটিক শক হয়ে পেশেন্ট মারা যেতে পারে। অ্যান্ড অ্যাজ এ সার্জন তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেপসিস। তুমি যত ভালো সার্জনই হও না কেন, তোমার পেশেন্ট, তুমি যদি ঠিকমতো পোস্ট অপ ম্যানেজমেন্ট না করতে পারো, they can still die from sepsis, and that's a very big discredit. Okay? Yep. অ্যাবডোমিনাল পেইন, অ্যানাস্টোমোটিক লিকের কথা বললাম, কালেকশনের কথা বললাম। সো আমরা একটু পরে ছবি দেখব, আরো ক্লিয়ার হয়ে যাবে। শর্টনেস অফ ব্রেথ, এগেইন পালমোনারি এম্বোলিজমের কারণে হতে পারে, চেস্ট ইনফেকশনের কারণে হতে পারে। চেস্ট ইনফেকশন কেন হবে? ওই যে বললাম, পেশেন্ট 2 দিন ধরে শুয়ে আছে। আমরা নর্মালি যেভাবে ধরো উঠে বসি বা আমাদের হাঁটাচলা করি, আমার লাংসে যদি কোনো কারণে কোনো সিক্রেশন জমা হয়, আমি কি করব? আমি একটা কাশি দিব, কফ ফেলবো, আমার কিন্তু লাংস থেকে ওটা বের হয়ে যাবে। বা আমি ধরো খাওয়া দাওয়া যেটা করি, তো আমি উঠে বসে করি, তাই না? তো যে পেশেন্ট শুয়ে আছে তার কিন্তু লাংসে সিক্রেশন জমা হবে, সে দেখা যাবে যে তার তো ব্যথা আছে, তুমি তার একটা মেজর অপারেশন করেছো, তুমি তাকে পেইন রিলিফ দিচ্ছ, তারপরেও কিন্তু তার কিছু ব্যথা থাকবে। আবার এক একটা পেশেন্টের পেইন থ্রেশহোল্ড থাকে এক এক রকম। সে দেখা যাবে ভয়ে জোরে নিঃশ্বাস নিচ্ছে না, কাশি আসলে কাশি দিচ্ছে না, হ্যাঁ, যে কাশি দিলে স্টিচ খুলে যাবে। তো কাশিটা না দেওয়ার কারণে কি হচ্ছে? তার ওই সিক্রেশন লাংসে জমা হচ্ছে, হয়ে তার চেস্ট ইনফেকশন, নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। সো এই 5টা জিনিস সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এখন আমি বলছিলাম যে একটা কোশ্চেনে আসবো, মারিয়া আনসার দিতে চাও? জি আপু। সেপসিস একটা পোস্ট অপ পেশেন্টের, ধরো যে কোনো কারণে সে কনফিউজড, তার জ্বর আসতেছে, তার ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তার যে কোনো কারণে আমি চিন্তা করছি যে মেবি পেশেন্টের ইনফেকশন অর পেশেন্টের সেপসিস, সেপটিক হয়ে যাচ্ছে। কি কি সোর্সে তার ইনফেকশন হওয়ার চান্স আছে? আপু নজোকোমিয়াল ইনফেকশন বা একটা হচ্ছে হতে পারে, ইয়েস, গুড। জি আপু, আর হসপিটালে হচ্ছে বসে বসে তার নিউমোনিয়া জি হয়ে আপু, যেতে পারে। আবার অপরচুনিস্টিক ইনফেকশন। ওকে, তুমি তার বডিতে কি কি সোর্স আছে, তুমি কোথায় কোথায় ইনফেকশন খুঁজবা? তুমি যখন চিন্তা করবা যে এই পেশেন্টের ইনফেকশন, তখন তোমাকে তার বডিতে ইনফেকশনটা খুঁজে বের করতে হবে। আপু গাটে, ওকে, গাটে ইনফেকশন কিভাবে হবে? আপু গাটের যে নর্মাল ফ্লোরা গুলো আছে সেখান থেকে। নর্মাল ফ্লোরা তো আমারও আছে, নর্মাল ফ্লোরা থেকে তো আমার ইনফেকশন হচ্ছে না, কেন আমার অপারেশনের পরে তুমি আমার নর্মাল ফ্লোরা নিয়ে এত টেনসড হয়ে যাবা? সো there is the leak,
রাইট? তুমি ধরো আমার জি আপু। কোলনে একটা অ্যানাস্টোমোসিস করে রাখছো, অ্যানাস্টোমোসিসটা লিক জি হয়ে আপু, যেতে পারে। অপারেশনের অ্যানাস্টোমোসিস কোনো কি? প্রসিডিউরের প্রবলেমের জন্য যদি হয় আপু? অ্যানাস্টোমোসিসটা শোনো, অপারেশনের কোনো প্রসিডিওরের জন্য এভাবে তোমরা এখন আর বলতে পারবা না। তোমরা এখন মেডিকেল স্টুডেন্ট, তোমরা এখন সায়েন্টিফিক লোকজন। সো তোমরা যখন কথা বলবা, কথা বলতে হবে সায়েন্টিফিক এবং খুব প্রিসাইজ ল্যাঙ্গুয়েজে। অপারেশনের কমপ্লিকেশন ঠিক আছে এটা, বাট এটা যদি আমি র্যান্ডম যে কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা অপারেশনের পরে একটা পেশেন্টের এরকম ইনফেকশন কিভাবে হতে পারে, সেও কিন্তু আমাকে বলবে যে অপারেশনের কমপ্লিকেশনের জন্য হতে পারে। সো তোমার আমাকে বলতে হবে যে তার পা থেকে মাথা পর্যন্ত কোন কোন সোর্স থেকে ইনফেকশন গুলা আসতে পারে। ওকে, সো মারিয়া একটা বলল যে গাটের ইয়ে থেকে আসবে। আমি মারিয়ার অ্যান্সারটা নিলাম। এই অ্যান্সারটার এক্সপ্লেনেশন হচ্ছে যে সাপোজ তোমরা পেশেন্টের একটা কোলনে একটা অ্যানাস্টোমোসিস করছো। অ্যানাস্টোমোসিস কি? বেসিক্যালি কোলনের দুইটা পার্ট এনে জোড়া দেওয়া, তাই না? তো যেখানে একটা কন্টিনিউয়াস একটা পাইপ ছিল, সেখানে তুমি পাইপটা মাঝখান দিয়ে কেটে আবার সেলাই করছো। তোমার সেলাই খুলে যেতে পারে, লিক হতে পারে। লিক হলে কি হবে? বাওয়েলের কন্টেন্ট বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে মানে পেরিটোনিয়ামে ঢুকে যাবে, যেটা নর্মালি কিন্তু একটা বাওয়েল কন্টেন্টের পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে থাকার কথা না, তার কিন্তু বাওয়েলের মধ্যে থাকার কথা। যখনই সে বের হয়ে পেরিটোনিয়ামের মধ্যে যাবে, পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে, ঠিক না? সো জি আপু। ইয়েস, দ্যাট ক্যান বি এ সোর্স অফ ইনফেকশন। এখন হাবিবা তুমি আমাকে আরেকটা সোর্স দাও ইনফেকশনের, যে আর কোথায় ইনফেকশন হতে পারে। আপু, আমরা যে হচ্ছে পেশেন্টকে অপারেশনের পরে ওই যে ক্যাথেটার করি বা এনজি টিউব দেই, ওগুলো এক্স্যাক্টলি রাইট, ভেরি গুড। সো তুমি পেশেন্টের শরীরের মধ্যে অনেকগুলা ফরেন বডি ঢুকায় রাখছো। কি জি কি আপু। ফরেন বডি ঢুকায় রাখছো এখন বলো? আপু, আমরা হচ্ছে এনজি টিউব দেই ইউজুয়ালি, তারপরে হচ্ছে ক্যানুলা করতে পারি, এনজি টিউব ক্যাথেটার করতে পারি। থেকে আসলে ইনফেকশন হওয়ার চান্স খুবই কম। এনজি টিউব আসলে গাটের মধ্যে যায়, তো জি গাটের মধ্যে এমনিতেই এত ব্যাকটেরিয়া, একটা এনজি টিউব আসলে, একটা এনজি টিউব দিয়ে তুমি এমন কোনো ব্যাকটেরিয়া দিতে পারবা না যেটা দিয়ে তার ওই ইনফেকশন হয়ে জ্বর চলে আসবে। বাট হ্যাঁ, এনজি টিউবটা বাদ দিলাম, আরেকটা তুমি বলছো ক্যাথেটার, আর কি? আপু, ক্যানুলা। ক্যানুলা, ইয়েস, গুড। তারপর আপু, ওই যে আমরা গজ দিয়ে যে ক্যানুলা করে কয় রাখি। ধরনের করি আমরা? একটা পেশেন্টের ভেনের মধ্যে ঢোকার জন্য আমরা কতভাবে অ্যাক্সেস নিতে পারি? আপু, এটা তো জানি না। ধরো তুমি পেরিফেরালি একটা অ্যাক্সেস নাও, তুমি হাতের এই যে ডরসামে যেই ক্যানুলা গুলা করো, জি এখানে আপু। করো, এখানে করো, মিডিয়ান কিউবিটাল ভেইনে করো, করো না? জি এগুলা আপু। কি পেরিফেরাল ভেইনে অ্যাক্সেস নিচ্ছ। কখনো কোনো পেশেন্টের ওয়ার্ডে ঢুকে দেখছো গলার এইখানে ক্যানুলা করা? না আপু, এখনো দেখি নাই। ওকে, এক্স্যাক্টলি। সো এরপরে যখন জেনারেল সার্জারি ওয়ার্ডে যাবা, পোস্ট অপ পেশেন্ট গুলার দিকে তাকাবা। পোস্ট অপ পেশেন্ট গুলার দিকে তাকায় দেখবা যে তাদের কার কোথায় ক্যানুলা আছে। অনেক জি আপু। পেশেন্টের দেখবা এখানে ক্যানুলা থাকে। এখানে কোন ভেইন? ইন্টারনাল জুগুলার ভেইন। এটাকে আমরা বলি সেন্ট্রাল সিভি লাইন, সেন্ট্রাল লাইন, ঠিক আছে? সো জি আমরা আপু। ক্যানুলা এখানে করতে পারি বা এখানে করতে পারি, ফিমোরাল ভেইনে করতে পারি। সো ফিমোরাল ভেইন দিয়ে আমরা যেটা করি বা এই যে ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে যেটা করি, সেটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল লাইন, আর এই লাইনগুলোকে বলি হচ্ছে পেরিফেরাল লাইন। কেন আমাদের এরকম বিভিন্ন ধরনের অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন হয়? তুমি যদি আমাকে আইভি ফ্লুইড দিতে চাও, তাহলে তুমি আমার এই ভেইন দিয়ে দিতে পারো। কিন্তু ধরো তুমি আমাকে নিউট্রিশন দিতে চাচ্ছ, নিউট্রিশন দিতে চাইলে তোমার আমাকে ধরো টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন দিতে চাচ্ছ। ধরো আমাকে তুমি কোলনে একটা বড় কোনো সার্জারি করছো, তুমি আমাকে 5 দিন না খাওয়ায় রাখবা। আমি একটা স্বাভাবিক মানুষ, তুমি আমাকে 5 দিন যদি না খাওয়ায় রাখো, আমার কিন্তু বডি ম্যালনিউট্রিশনে চলে যাবে। সো তখন তুমি আমাকে কি করবা? তখন তুমি আমাকে নিউট্রিশন দিবা। তখন আমরা একটা টিপিএন, টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন দেই। সেটার মধ্যে তোমার ফ্লুইড থাকে, মানে নর্মাল আমরা যে মানে নর্মাল যে খাওয়া দাওয়া করি, সেই খাওয়া দাওয়ার যত নিউট্রিশনাল এলিমেন্ট সবকিছু এটার মধ্যে থাকে। ওইটা তুমি এখান দিয়ে দিতে পারবা না, বিকজ এই ভেইনগুলা খুব ছোট ছোট, থ্রম্বোসিস ডেভেলপ করবে। হ্যাঁ, তখন তোমার জি এই আপু। বড় বড় ভেইনগুলা দিয়ে দিতে হবে। সেই জন্য আমাদের সেন্ট্রাল লাইন দরকার হয়। বুঝতে পেরেছো? জি আপু। সো সিভি লাইন যদি করা থাকে পেশেন্টের, দ্যাট ক্যান বি এ সোর্স অফ ইনফেকশন। আচ্ছা, ক্যাথেটার গেল, ক্যানুলা গেল,
পেরিফেরাল ক্যানুলা গেল, সিভি লাইন গেল। আর আপু ওই যে আমরা যে গজ ব্যান্ডেজ এগুলা যে দেওয়া থাকে অপারেশনের পরে, কোথায় দেওয়া থাকে? আপু ওই যে আমাদের যে স্টিচ থাকে ওখানে বা স্টিচ, ওই জায়গাটাকে কি বলে? ইউ আর অন দ্য রাইট লাইন, বাট ওটাকে আমরা কি বলি? কাটা জায়গাটা, তো কাটা জায়গাটাকে আমরা কি বলি? অপারেটিভ এরিয়া। উন্ড, এক্স্যাক্টলি, জি আপু। উন্ড। সো উন্ড ইনফেকশন হতে পারে পেশেন্টের। জি আপু। ভেরি গুড। সো উন্ড ইনফেকশন, লাইন ইনফেকশন, ক্যাথেটার। আর আর এই যে একটা এখানে লিখেই দিছি, চেস্ট ইনফেকশন। ও হ্যাঁ আপু। ঠিক আছে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত। আরেকটা জিনিস আমরা দেই, তোমাদের যদি জেনারেল সার্জারি ওয়ার্ডে আসলে যাওয়ার অভ্যাস না থাকে, যেটা আমি বুঝতেছি যে কোভিড এর মধ্যে আসলে তোমরা এত সুযোগ পাওনি ওয়ার্ডে যাওয়ার, সো আই শুডন্ট রিয়েলি ব্লেম ইউ, বাট তোমরা যখন এর পরে যাবা, আমি চাই যে তোমরা ভালো করে পেশেন্ট গুলার দিকে তাকাও এবং অ্যাকচুয়ালি দেখো যে তাদের শরীরের কোথায় কি আছে। সো মাথা থেকে পা পর্যন্ত যদি চিন্তা করো, গলায় একটা সোর্স বললাম, সিভি লাইন ইনফেকশন। চেস্টে একটা বললাম, চেস্ট ইনফেকশন। এরপর যখন তুমি অ্যাবডোমেনে আসলা, অ্যাবডোমেনে উন্ড ইনফেকশন হতে পারে, অ্যাবডোমেনের ভিতরে অ্যানাস্টোমোটিক লিক হয়ে ইনফেকশন হতে পারে, ওখানে কোনো কালেকশন জমা হতে পারে, এবং আরেকটা হচ্ছে তোমার ড্রেন দেই আমরা মাঝে মাঝে। পেশেন্টের পেটে অপারেশনের পরে ড্রেন দেওয়া থাকে, দেখছো কখনো? জি আপু। জি আপু। আচ্ছা, সো এই ড্রেনটা আমরা কেন দেই? কখনো সিনিয়রদেরকে জিজ্ঞেস করছো ওয়ার্ডে যে এই ড্রেনটা আমরা কেন দিই? শুধু শুধু কেন একটা পেশেন্টের পেটের মধ্যে এরকম ড্রেন দিয়ে রেখে আসি আমরা? একটা জিনিস মনে রাখবা, অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স অলওয়েজ আস্ক কোশ্চেন্স। কোশ্চেন আস্ক না করলে কখনো কিছু শিখতে পারবা না। এবং মেডিকেল সায়েন্স বা যে কোনো সায়েন্স অ্যাকচুয়ালি কখনো কোনো কাজ উইদাউট কজ করা হয় না। আমি একটা পেশেন্টের মধ্যে একটা 16 সাইজের একটা ড্রেন দিয়ে আসবো, এই ড্রেনের জন্য তার অপারেশনের পরে ব্যথা হবে, মুভ করতে সমস্যা হবে, এবং তুমি চিন্তা করো, তুমি অপারেশন থেকে উঠে দেখলা তোমার শরীর থেকে 4-5 রকমের পাইপ বের হচ্ছে, একটা ক্যাথেটার, একটা ক্যানুলা, একটা সিভি লাইন, একটা ড্রেন, মেবি সামটাইমস স্টোমা। ইট ডাজন্ট ফিল নাইস। তারপর আমরা এই কাজটা করি কেন করি? আমরা যখন অপারেশন করি পেটের মধ্যে, পেটের মধ্যে না, যে কোনো জায়গায়, বাট অ্যাবডোমেন তো একটা বিগ ক্যাভিটি, সো বিভিন্ন ব্লিডিং হয়, আমরা ওয়াশ দেই। একটা জায়গায় অপারেশন করার পরে ইনফ্ল্যামেটরি অনেক সময় একটা ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। তো এই যে জিনিসগুলা, আমরা ব্লিডিং বন্ধ করে আসি, আমরা কোনো অ্যাক্টিভ ব্লিডিং রেখে আসি না, বাট তারপরেও কিন্তু ধরো ওই যে অপারেশনের পরে সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রিয়াকশনে অল্প অল্প করে কিছু ব্লাড, কিছু তোমার ফ্লুইড জমা হবে। তো এই জিনিসটাকে আমি যদি বাইরে বের করে না আনতে পারি, এই জিনিসটা ভিতরে জমবে, কালেকশন তৈরি হবে, সেটা ইনফেকশন হবে, এবং সেখান থেকে পেশেন্ট আবার খারাপ হয়ে যেতে পারে। সো আমরা ড্রেনটা দিয়ে আসি একটা কমিউনিকেশন তৈরি করার জন্য, যাতে এই জিনিসটা বাইরে বের হয়ে আসতে পারে। এরপরে যখন তুমি দেখবা যে সেই ড্রেন কালেকশন প্রথম দিন হয়তো 300 ml থাকলো, পরের দিন 200 ml, তারপরের দিন 100 ml, 50 বা তার নিচে যখন নেমে আসে, তখন দেখবা যে আমরা ড্রেন খুলে ফেলি, যে এখন আর দরকার নাই, এখন আর এমন কোনো ফ্লুইড ভিতরে জমবে না যেটার জন্য আমার এই ড্রেন প্রয়োজন আছে। জি ক্লিয়ার আপু। হয়েছে? জি আপু। ওকে। আরেকটা কারণ থাকে, তুমি যখন একটা অ্যানাস্টোমোসিস করে আসলা, এখন যদি মনে করো, আমি তো বললাম যে ড্রেন থেকে ব্লাড আসবে, ফ্লুইড আসবে মোটামুটি, এখন ধরো এই ড্রেনটা দিয়ে একটা ইয়েলোইশ কালারের ফ্লুইড আসতেছে, দেন হোয়াট? এই প্রশ্নগুলো হয়তোবা তোমাদের জন্য একটু এখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ তোমরা এত ওয়ার্ডে ক্লিনিক্যাল এনভায়রনমেন্টে যেতে পারোনি কোভিড এর মধ্যে, বাট আমি আশা করতেছি যে তোমরা খুব দ্রুতই যাবা, এবং যখন যাবা, আই ওয়ান্ট ইউ টু লুক অ্যাট থিংস মোর ক্লোজলি,
and I want you to notice these things. জি আপু। যে ওয়ার্ডের যে সিএ, সে এসে যদি ড্রেইনের মধ্যে একটা লাল রঙের কালেকশন দেখে আর একটা হলুদ রঙের কালেকশন দেখে, সে কি সেম ওয়েতে রিয়াক্ট করবে? না আপু, আপু লাল থাকলে তো বেশি ডেঞ্জারাস না, মানে লাল ব্লিডিং থাকলে হচ্ছে। সাপোজ না, লাল থাকলে ব্লাড আসতেছে, জি এটা আপু। যদি মোটামুটি মানে রিজনেবল অ্যামাউন্ট হয় 100-200 ml, সে এত চিন্তা করবে না, যেটা ব্লাডটা বের করার জন্যই বা যেই এগুলো জমা হচ্ছে এগুলো বের করার জন্যই আমি ড্রেনটা দিয়ে আসছি। ইয়েলোইশ কালারের কিছু আসতেছে মানে দিস ইজ স্টুল, দিস ইজ বাউল কন্টেন্ট। তার মানে কি, অ্যানাস্টোমোসিস যেটা করে আসছে ওটা গেছে, অথবা অন্য কোথাও ওয়ার্স, অন্য কোথাও ফুটা করে আসছো, অন্য গাটের অন্য কোথাও হয়তো বা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে হোক বা যেভাবেই হোক একটা লিক করে আসছো, বা লিক ছিল মিস করে আসছো। জি আপু। ডাজ ইট মেক সেন্স? জি আপু। পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে হালকা পাতলা ব্লাড আসতে পারে, ফ্লুইড আসতে পারে, বাট ইয়েলোইশ কালারের ফ্লুইড আসতে পারবে না। ইয়েলোইশ কালারের ফ্লুইড আসা মানে আবার ওটিতে নিয়ে যাও, আবার ওপেন করো, না হলে নিদেন পক্ষে একটা সিটি স্ক্যান করো যে লিক হয়েছে কিনা, কোথায় হয়েছে, কতটুকু হয়েছে, এখনই কি ওটিতে নিতে হবে নাকি আর কিছুদিন ওয়েট করে অ্যান্টিবায়োটিক দিয়ে টিয়ে আল্লাহ আল্লাহ করে দেখবো যে এটা ঠিক হয়ে যায় কিনা। জি আপু। বোঝা গেছে? ক্লিয়ার? জি আপু ক্লিয়ার। পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে কখনো হলুদ বা সবুজ রঙের কোনো ফ্লুইড আসতে পারবে না। হলুদ রঙের ফ্লুইড আসতেছে মানে এটা স্টুল, বাউল কন্টেন্ট। সবুজ রঙের ফ্লুইড আসতেছে মানে এটা বাইল, এবং দুইটাই তোমার জন্য দুঃসংবাদ। ক্লিয়ার? জি আপু ক্লিয়ার। ওকে, গুড। আচ্ছা, তারপরে আমরা কি বলতেছিলাম? ইনফেকশনের সোর্স। সো সিভিলাইন, চেস্ট ইনফেকশন, অ্যাবডোমেনের মধ্যে বললাম উন্ড ইনফেকশন হতে পারে, তোমার অ্যানাস্টোমোটিক লিক হতে পারে, কালেকশন হতে পারে। তারপর আরেকটু নিচে গেলে ক্যাথেটার ইনফেকশন, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন। সো এই কজগুলো যদি তুমি চিন্তা করতে পারো, তাহলে তুমি ইনভেস্টিগেশন কি কি পাঠাবা এটাও তুমি চিন্তা করতে পারবা। সো আমরা ওই পার্টটাতে আসবো। আপাতত এইখান থেকে, এই 5টা টপিক থেকে, এই 5টা সিমটম থেকে বা তাদের কজ থেকে কোনো কোশ্চেন আছে? আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন পার্টিসিপেন্ট অনেকে জয়েন করছে। কেউ যদি ফার্স্টের পোর্শন গুলা মিস করে থাকো, বা কেউ যদি মনে করো যে কোনো মানে পয়েন্ট আরেকবার টাচ করতে হবে, এখনই বলো, কারণ এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। আমি চাই যে অন্তত এই স্লাইডটা তোমরা মাথায় থাকুক আজকের ক্লাস শেষ হওয়ার পরে। আপু শর্টনেস অফ ব্রিথটা যদি আরেকবার একটু বলতেন। শর্টনেস অফ ব্রেথ কেন হচ্ছে আমি একটু পরেই একটা ছবি দেখাবো, তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। শর্টনেস অফ ব্রেথ দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম, একটা হচ্ছে চেস্ট ইনফেকশন। তোমার একটা পেশেন্ট, তুমি ওটি করলা, ওটি করার পর তুমি তাকে এনাফ পরিমাণে পেইন কিলার দিলা না। একটা পেশেন্ট, আমার নর্মালি হাঁটতে চলতে পেট ব্যথা বলা আর তুমি আমার ল্যাপারোটমি করছো তারপরে আমার পেট ব্যথা বলা, দুইটা কিন্তু দুই জিনিস। তো তুমি যদি আমার প্রপারলি, আমার তখন পেটে অনেক বড় একটা উন্ড, তো তুমি যদি আমাকে প্রপারলি পেন রিলিফ না দাও, আমি কি করব? আমি বিছানা থেকে নামবো না, আমি জোরে নিঃশ্বাস নিব না, আমি কাশি দিব না, আমি মানে উঠে বসে আমি কোনো মানে অ্যাক্টিভিটি করার চেষ্টা করব না। সো তখন দুইটা জিনিস হওয়ার পসিবিলিটি থাকে, এক হচ্ছে আমার লাংসে সিক্রেশন জমা হয়ে চেস্ট ইনফেকশন হওয়ার পসিবিলিটি থাকে, এমনিতেই তো আমি হসপিটালে আসছি, একটা পসিবিলিটি থাকেই, আর তখন উঠা বসা কম করার কারণে একটা হয়ে থাকে। আরেকটা ইয়া হতে পারে যে আমি প্রলং টাইম শুয়ে থাকার কারণে আমার পায়ে লেগ ভেইন গুলোতে ক্লট ফরমেশন হতে পারে, যেটা আমার ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে উঠে আমার হার্টে যাবে, হার্ট থেকে লাংসে যাবে, লাংসে গিয়ে পালমোনারি এম্বোলিজম করবে। সো এই দুইটা রিজনে আমার শর্টনেস অফ ব্রেথ হতে পারে। শর্টনেস অফ ব্রেথ নর্মাল ফিজিওলজিক্যাল স্ট্রেস রেসপন্সের জন্যও হতে পারে, অ্যাংজাইটির জন্যও হতে পারে। মেবি আই এম এ ভেরি অ্যাংশাস পারসন, আমার একটা অপারেশন হয়েছে, এটা চিন্তা করেই আমার একটু পরপর ব্রেথলেসনেস হচ্ছে। জি আপু, But অনেকে তো অনেক ভয় পেয়ে যায়। yes, but when you are a doctor, you have to exclude pulmonary embolism and chest infection. Once you exclude them, এরপরে তুমি বলো যে না পেশেন্ট হুদাই ভয় পাচ্ছে, এখানে আমার কিছু করার নাই বলে তুমি, বাট এক্সক্লুড করার আগে না। ওকে, জি আপু। রাইট। সো পেইন রিলিফের ব্যাপারটা বুঝতে পারছো, খুব অ্যাডিকুয়েট হতে হবে। পেইন রিলিফ কম দিলেও সমস্যা, বেশি দিলেও সমস্যা। বেশি দিয়ে টক্সিসিটি করে ফেললে আবার, কারণ আমরা দেখা যায় অনেক সময় ওপিওয়েড ইউজ করি, বাংলাদেশে আমরা তো কমনলি ইউজ করি না,
বাট এখানে আমরা খুবই কমনলি মরফিন, কোডিন এগুলো ইউজ করি, সো সেটা ওভার ইউজ করে ফেললেও সমস্যা, আবার কম দিলেও পেশেন্টের অনেক রকম কমপ্লিকেশনস ডেভেলপ করার পসিবিলিটি থাকে। ওকে, রেসপিরেটরিতে পালমোনারি এম্বোলিজমের কথা বললাম, নিউমোনিয়া, চেস্ট ইনফেকশন, অ্যানাস্টোমোটিক লিক, ইন্ট্রাঅ্যাবডোমিনাল সেপসিস, ইন্ট্রাঅ্যাবডোমিনাল কালেকশন, উন্ড ইনফেকশন, সিস্টেমিক ইনফেকশন, ইউটিআই, চেস্ট ইনফেকশন, ফিজিওলজিক্যাল স্ট্রেস রেসপন্স, থ্রম্বোএম্বোলিজম যেটা ডিভিটি পালমোনারি এম্বোলিজম বললাম, বাইল লিক, তুমি একটা পেশেন্টের ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি করলা, গলব্লাডার অপারেশন করলা, করতে গিয়ে তার সিবিডি ইনজুরি করে আসলা, এরপর তুমি ড্রেন দিয়ে আসছো, ড্রেন থেকে গ্রিনিশ কালারের ফ্লুইড আসতেছে, টেক দ্যাট পেশেন্ট ব্যাক টু থিয়েটার। ওকে, পারফোরেটেড বাওয়েল, তুমি ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি করতে গিয়ে তুমি কোন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি বাউল পারফোরেশন করে আসলা, তারপরে অ্যাংজাইটি। সো এই সবকিছুই কমপ্লিকেশনের মধ্যে থাকতে পারে, বাট তোমার জন্য এই রেড লাইনগুলা, পালমোনারি এম্বোলিজম, লিক, বাইল লিক, পারফোরেটেড বাওয়েল, এই চারটা যদি ডায়াগনোসিস হয় এবং তুমি যদি এটা মিস করো এবং তোমার মিস করার কারণে যদি পেশেন্ট খারাপ হয়ে যায়, মারা যায়, সো দ্যাট উইল বি ইয়োর লায়াবিলিটি। ওকে, সো সবসময় খারাপটা আগে চিন্তা করবা, সেটা এক্সক্লুড করার পরে তারপরে তুমি আদার্স কজ তখন তুমি বলতে পারো যে না, মেবি ইটস জাস্ট আ ফিজিওলজিক্যাল স্ট্রেস রেসপন্স, মেবি ইটস জাস্ট অ্যাংজাইটি। ওকে, এই কমপ্লিকেশন গুলা নিয়ে কারোর কোথাও কোনোটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা? যারা কোনো আমাদের লাইভে দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লাইভে প্রশ্ন করতে পারেন, অথবা জুমে যারা আছেন, অনেকেই আছেন আমাদের সাথে, আপনারা ডিরেক্টলি জুমে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তোমাদের যদি কোশ্চেন না থাকে তাহলে আমি কোশ্চেন করি। সামিরা কুরেশি, জি আপু। আচ্ছা আপু, তুমি আমাকে বলো, এই সবগুলা কমপ্লিকেশন তোমার কাছে ক্লিয়ার? জি আপু। ওকে, এখানে আমি একটা পয়েন্ট লিখছি, রিটেইনড স্টোন, এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? এখন যদি বাইল স্টোন যদি কোলেডকটমি যদি করার পরও যদি স্টোনটা থেকে যায়, কোলিডকটমি কি? বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট ওপেন করা। হ্যাঁ, সো আমি যদি কোলিডকটমি না, আমি ধরো কোলিসিস্টেক্টমি করলাম, করার পরে পেশেন্ট বলতেছে যে আমার স্টিল ব্যথা আছে, তো তখন আমি চিন্তা করলাম যে এটা রিটেইনড স্টোন হতে পারে। সো এটা কোথায় থাকতে পারে এই রিটেইনড স্টোনটা? কমন সিবিডিতে থাকতে পারে, কারণ আমরা যখন গলব্লাডার অপারেশন করি আমরা কি করি, তোমরা যদি গলব্লাডারের ওই জায়গাটার অ্যানাটমিটা চিন্তা করো, লিভারের সাথে গলব্লাডার লাগানো, সিস্টিক ডাক্ট দিয়ে, আর সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট মিলে কমন বাইল ডাক্ট তৈরি করে এসে স্মল ইন্টেস্টাইনে ওপেন করে, তাই না? সো আমরা সিস্টিক ডাক্টটা ক্লিপ করে গলব্লাডারটা কেটে নিয়ে আসি, সিবিডিতে কিন্তু আমরা কিছু করি না। সো অনেক সময় দেখা যায় যে স্টোন কিছু সিবিডিতে রয়ে যায়, তখন পেশেন্ট রিকারেন্ট পেইন কমপ্লেইন করতে পারে, তখন তোমাকে একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে রিটেইনড স্টোন আছে কিনা। ওকে, গুড। আচ্ছা, এখন হচ্ছে এই ছবিগুলা ওই অ্যানাস্টোমোটিক লিক, এটা হচ্ছে অ্যানাস্টোমোটিক লিকের ছবি। সো আমি এখানে কি করছি, এই যে কোলন জোড়া লাগাইছি সেলাই করে, তাই না? এই যে এই জায়গাটায় ছোট্ট একটা লিক হয়েছে এবং এটা দিয়ে যে ইয়েলো কালারে বাউল কন্টেন্ট বের হচ্ছে। জি আপু। এটা এখন বোঝা যাচ্ছে অ্যানাস্টোমোটিক লিকটা কি জিনিস? জি আপু, এখন ক্লিয়ার। জি আপু। এখন অ্যানাস্টোমোটিক লিক হওয়ার জন্য সবচেয়ে তোমার ক্রুশিয়াল জায়গা হচ্ছে এই কর্নার গুলা। এই জন্য দেখবা তুমি যদি কখনো কোনো সার্জনের সাথে, জেনারেল সার্জনের সাথে দাঁড়াও, সে সবসময় এই জায়গাগুলা তুমি যখন সেলাই দিবা বা যখন দেখবা যে যেই করবে অ্যানাস্টোমোসিস সেলাই দিচ্ছে, এই জায়গাগুলা খুবই ক্লোজলি মনিটর করা হয় এবং এই জায়গাগুলা খুব মানে ক্রুশিয়ালি, পুরো জায়গাটাই ইম্পর্টেন্ট, বাট লিক যদি হয় সবচেয়ে বেশি হওয়ার পসিবিলিটি এই দুই কর্নারে।
সো এই দুই জায়গার স্টিচটা খুব ভালো মতো দিতে হবে। ওকে, জি আপু। পালমোনারি এম্বোলিজম, এই যে পায়ে এখানে একটা ক্লট তৈরি হলো, এটা এখন ট্রাভেল করবে অল দ্য ওয়ে টু ইয়োর হার্ট, তারপরে যে হার্টের সাথে যে লাংস পালমোনারি ভেসেলে যাচ্ছে, এবং এইটা দিয়ে এই যে গিয়ে ব্রঙ্কিয়াল ভেসেল গুলাকে এখানে ব্লক করে দিল। বুঝতে পারছো? জি আপু। গিয়ে কি করবে, তোমার লাংসের ওই পার্ট কিন্তু তখন আর কোনো সাপ্লাই পাবে না। এই পুরাটা রাস্তা আসার পরে এখানে এসেই কেন ব্লকটা হয়, কারণ এই ভেসেল গুলো অনেক সরু, তো একটা ক্লট এখান দিয়ে পাস করতে না পারলে কিন্তু এই পুরা আর্টারি গুলাকেই সে তখন ব্লক করে দিবে, পুরো ভেসেল। তখন দেখা যাবে যে এই লোকটা পুরো সাপ্লাই পাচ্ছে না, তখন পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেইন এগুলা ইয়ে করবে, এবং তুমি দেখবা পেশেন্টের স্যাচুরেশন কমতেছে। ওকে, সো দ্যাটস অ্যানাস্টোমোটিক লিক এন্ড ডিভিটি পালমোনারি এম্বোলিজম। জি আপু। ক্লিয়ার? ম্যানেজমেন্ট কি? অ্যানাস্টোমোটিক লিক হলো তোমার পেশেন্ট ওটিতে নিয়ে গিয়ে আবার ওপেন করে আইদার অ্যানাস্টোমোটিক লিক রিপেয়ার করে আসতে হবে, তা না হলে অ্যানাস্টোমোসিস খুলে স্টোমা করে দিয়ে আসতে হবে। আর ডিভিটি পালমোনারি এম্বোলিজম হলে তুমি থেরাপিউটিক অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। আমরা হেপারিন থেরাপিউটিক ডোজে হেপারিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি এটা। আচ্ছা, এটা হচ্ছে বাওয়েল পারফোরেশন, বাওয়েল পারফোরেশনের এক্সরে। এই গ্যাসটা হচ্ছে ফান্ডিক গ্যাস, এটা নরমাল, তোমরা সবাই জানো। সো লেফট সাইডে একটু যদি এই জি আপু। মানে গ্যাস এটা আন্ডার দ্য ডায়াফ্রাম, ইটস নরমাল, বাট এই যে রাইট সাইডের যে শ্যাডোটা, দিস ইজ নট নরমাল, দিস ইজ ফ্রি এয়ার। ওকে, জি আপু। সো দিস ইজ পারফোরেশন। এরকম কোন এক্সরে যদি পাও, তার মানে তোমার আইদার সিটি স্ক্যান করে দেখতে হবে কোন জায়গায় এবং কতখানি পারফোরেশন, অথবা ওটিতে নিয়ে গিয়ে পারফোরেশন রিপেয়ার করতে হবে। এটা হচ্ছে বাইল লিকের সিটি স্ক্যান। তোমরা যদি নর্মাল সিটি স্ক্যান একটা অনলাইনে সার্চ করে দেখো, দেখবা যে এই পুরাটা এই জায়গাটা সাদা থাকে, কারণ এই জায়গাটা হচ্ছে কি, লিভার। সো লিভারের পোর্শনটা হচ্ছে সলিড টিস্যু, সো এই জায়গাটা সাদা থাকবে। এই যে সাদার উপরে যে কালো জায়গাটুকু দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এটা ফ্লুইড। ওকে, সো গলব্লাডার অপারেশন করার পরে যদি এরকম একটা ইমেজ দেখো, তার মানে ইটস পসিবলি বাইল লিক। ঠিক আছে, যে এই জায়গাগুলোতে। এটা কি? এই জিনিসটা কি? এই আমার কার্সর দেখা যাচ্ছে, এই স্ট্রাকচারটা কি? স্টমাক। স্টমাক আপু। ইয়েস, ভেরি গুড। সো স্টমাকটা হচ্ছে, স্টমাকের মধ্যে হচ্ছে মেইনলি এয়ার, দ্যাটস ওয়াই এটা কালো। লিভারটা হচ্ছে সলিড টিস্যু, দ্যাটস ওয়াই এটা সাদা। আর ফ্লুইডের ইয়াটা, পার্থক্যটা বুঝতে পারতেছো? এটা সাদাও না কালোও না। জি আপু, একটু দিস ইজ ব্লার ফ্লুইড, ব্লার দিস টাইপ। ইজ সলিড টিস্যু, এন্ড দিস ইজ এয়ার। সো এই তিনটা আলাদা করে পার্থক্য করতে পারতে হবে যদি তুমি একটা সিটি স্ক্যান ইন্টারপ্রেট করতে চাও। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট কি কি কমপ্লেইন করতে পারে এবং কোন কমপ্লেইনে কিভাবে রেসপন্স করতে হবে এই জিনিসটা শিখলাম। এখন আমি প্রসিড করব কিভাবে। ক্রিসপ প্রোটোকল বলে একটা প্রোটোকল আছে, যেটার নাম হচ্ছে, যেটার ফুল ফর্ম হচ্ছে কেয়ার ফর ক্রিটিক্যালি ইল সার্জিক্যাল পেশেন্ট। এটা বেসিক্যালি ABCDE, সাথে আমার অ্যাডিশনাল সার্জারির কথা চিন্তা করতে হবে। সো ABCDE নতুন করে আর কিছু বলার নাই। আজকে তোমাদের 7 নাম্বার ক্লাস চলতেছে এবং প্রত্যেকটা ক্লাসে মেন্টররা ABCDE নিয়ে কথা বলে গেছে। এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসেবিলিটি, এক্সপোজার। ওকে, সো আগে এয়ারওয়ে প্যাটেন্ট কিনা চিন্তা করবা। পেশেন্ট কথা বলতে পারলে তার মানে তার এয়ারওয়ে প্যাটেন্ট। ব্রিদিং এর জন্য রেসপিরেটরি রেট আর স্যাচুরেশন দেখবা। সার্কুলেশনের জন্য তুমি পালস, ব্লাড প্রেসার এগুলা মনিটর করবা। আইভি অ্যাক্সেস নিবা, 2 হাতে আইভি ফ্লুইড শুরু করবা। তারপর তার রুটিন ব্লাড চেক করতে হবে, ফুল ব্লাড কাউন্ট, রেনাল ফাংশন, লিভার ফাংশন, ব্লাড কালচার পাঠাতে হবে যদি সেপসিস চিন্তা করো। ব্লাড গ্যাস, এটা সাধারণত আমরা আইসিইউতে করি বাংলাদেশে, এখানে দেখা যায় আমরা জেনারেল ওয়ার্ডেও করে থাকি।
তারপরে পেশেন্টের নর্মাল এভিপিইউ হচ্ছে জিসিএস এর একটা সিম্পলার ভার্সন। তারপরে তোমার টেম্পারেচার দেখা, ব্লাড গ্লুকোজ দেখা যদি ডায়াবেটিক পেশেন্ট হয়। ডায়াবেটিক পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়ার জন্য কনফিউজড হতে পারে, তাই না? জি আপু। সো তোমাকে কিন্তু সবকিছুই মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আসো ইনভেস্টিগেশনে। তার মানে আমরা মোটামুটি সমস্যা যদি আমরা মাথায় চিন্তা করে থাকি যে আমার এটা 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 সমস্যা হতে পারে, তখন আমি বুঝতে পারবো যে তুমি কি সমস্যা চিন্তা করতেছো, সেটার উপর বেসিস করে তুমি তখন টেস্ট দিবা তাকে, তাই না? সো বেডসাইড টেস্টের মধ্যে তার একটা ইউরিন ডিপ করো। ইউরিন ডিপ করলে তুমি দেখতে পাবা যে ইউরিনে কোনো লিউকোসাইট আছে কিনা, তাহলে তুমি বুঝতে পারবা যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিনা। ইউরিন কালচারের জন্য পাঠাতে পারো। একটা ইসিজি করবা দেখার জন্য যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা। প্রেগন্যান্সি টেস্ট যদি ফিমেল পেশেন্ট হয় তাহলে আমি ধরে নিলাম যে প্রি অপারেটিভ অলরেডি একটা করা আছে, তো প্রেগন্যান্সি টেস্ট এখানে অত ইম্পর্টেন্ট না। ফুল ব্লাড কাউন্ট হচ্ছে ইনফ্ল্যামেটরি মার্কার দেখার জন্য, প্লাস রেনাল ফাংশন দেখার জন্য। ওকে, যে পেশেন্টটা সেপসিস থেকে কিন্তু একেআই ডেভেলপ করতে পারে। ওকে, লিভার ফাংশন টেস্ট আমরা এখানে ফুল ব্লাড কাউন্ট মানে রুটিন ব্লাডের মধ্যে সব একসাথে করে থাকি, তবে বাংলাদেশে তোমাদেরকে আরেকটু প্রিসাইজলি চিন্তা করতে হবে। তুমি যদি লিভার বা গল ব্লাডারে কোনো অপারেশন হয় তখন তোমার লিভার ফাংশনটা চেক করে দেখতে হতে পারে। ক্লটিং কোনো অ্যাবনর্মালিটি থাকলে আমরা ক্লটিং চেক করি। তারপরে গ্রুপ অ্যান্ড সেভ যদি পেশেন্টের আবার অপারেশন লাগে, গ্রুপ অ্যান্ড সেভ হয়তো বা অলরেডি একটা করা আছে, তো সেই ক্ষেত্রে তোমার গ্রুপ অ্যান্ড সেভ লাগবে না। ব্লাড কালচার আমরা একটা পাঠাই কোনো ইনফেকশন চিন্তা করলে। ভেনাস ব্লাড গ্যাস আমরা করি ল্যাকটেট দেখার জন্য। ল্যাকটেট যদি হাই থাকে তখন এটা সেপসিসের একটা পার্ট হতে পারে, বা মেজেন্টারিক ইস্কেমিয়ার একটা পার্ট হতে পারে, যেটা বললাম যে গাটে ব্লাড সাপ্লাই যাবে না। রেডিওলজিক্যাল টেস্ট কোনটা কেন করবো, আমি তো চেস্ট এক্সরে দেখালাম। পারফোরেশন চিন্তা করলে, চেস্ট ইনফেকশন চিন্তা করলে, তারপরে তোমার ফ্লুইড ওভারলোড, এই জিনিসগুলো চিন্তা করলে তখন তোমার চেস্ট এক্সরে দিতে হবে। আল্ট্রাসাউন্ড দিয়ে তুমি কালেকশন বুঝতে পারো, বাট তোমার যদি ওইভাবে অ্যানাস্টোমোটিক লিক বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল কালেকশন চিন্তা করে থাকো, সেই ক্ষেত্রে সিটি স্ক্যান উইল বি মোর হেল্পফুল। আর অনেক সময় পেশেন্ট আনস্টেবল থাকলে তখন দেখা যায় যে আমরা এই এত মানে ইমেজিং এর জন্য এত সময় নষ্ট করতে পারবো না, তখন আমাদের সরাসরি পেশেন্ট ওটিতে নিতে হবে। ওকে, এখন কথা হচ্ছে পেশেন্ট যদি ওটিতে নিতে হয়, বা তুমি যদি এখন মোটামুটি ওভারঅল সবকিছু এ করে ডিসাইড করে ফেলো যে না, এই পেশেন্টের মেবি অ্যানাস্টোমোটিক লিক, বা এই পেশেন্টের মেবি পালমোনারি এম্বোলিজম, বা যে কোনো কারণে হোক পেশেন্টের আবার ওটিতে ফেরত নিতে হবে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে পেশেন্টটাকে হ্যান্ডেল করবা? ফার্স্ট অফ অল পেশেন্টটাকে একটা প্রায়োরিটি হিসাবে হ্যান্ডেল করতে হবে। যে তুমি পেশেন্ট একবার দেখে এসে তারপরে তুমি ওটাকে ছেড়ে দিলা, বা তোমার যদি শিফট শেষ হয়ে যায় তুমি বাসায় চলে যাও, তোমার যে পরের ডক্টর তাকে তোমার এটা ইনফর্ম করে যেতে হবে যে এই পেশেন্টটা খারাপ, এই পেশেন্টটা আধা ঘন্টা পর পর গিয়ে দেখে আসতে হবে। সিনিয়রকে জানাতে হবে, সিএ রেজিস্টার যারা আছে তাদেরকে বলতে হবে যে এই পেশেন্টটা ওটি লাগবে, ওটিতে কথা বলতে হবে, ওটির জন্য বুকিং দিতে হবে, কনসেন্টিং পেশেন্টের সাইন নিতে হবে। পেশেন্টকে অবশ্যই এনপিও রাখতে হবে, এবং পেশেন্ট কখন লাস্ট খাওয়া দাওয়া করছে এটা ওটি নোটে তোমার ওয়ার্ড ফাইলে ডকুমেন্ট করে যেতে হবে যে পেশেন্টটা লাস্ট কখন খাওয়া দাওয়া করছে। বিকজ জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে অ্যানাস্থেটিস্ট কিন্তু চাবে যে পেশেন্ট মিনিমাম 6 ঘন্টা না খেয়ে থাকুক। তারপরে পেশেন্টের পোস্ট অপারেটিভ এইচডিইউ বা আইসিইউ লাগতে পারে, সেই ক্ষেত্রে তোমার আইসিইউ টিমের সাথে কথা বলতে হবে। তো এই 4-5টা জিনিস তোমার ফলো করতে হবে যদি তুমি চিন্তা করো যে না, এই পেশেন্টটার আবার ওটি লাগবে। জি আপু। তারপরে যদি তুমি সময় পাও পেশেন্টটা সম্পর্কে তোমার আরো কিছু জিনিস তুমি রিভিউ করতে পারো। ধরো পেশেন্টটা তুমি ওটিতে নিবা, আর ওটিতে যাওয়ার মাঝখানে কিছু সময় থাকে, কিন্তু পেশেন্টের অপারেশন নোট, পেশেন্টের ফাইন্ডিংস কি ছিল ফার্স্ট অপারেশনে, ওই সময়ই ধরো তারা পাইছিল যে না, পেশেন্টের হয়তো খুব ম্যালিগনেন্ট একটা অবস্ট্রাকশন ছিল, সেক্ষেত্রে তার এরকম সে হাই রিস্ক অ্যানাস্টোমোটিক লিক হওয়ার জন্য। ড্রাগ চার্ট দেখতে হবে যে অ্যান্টিবায়োটিক মিস হয়েছে কিনা, কেন পেশেন্টটা সেপটিক হচ্ছে, পেইন রিলিফ দেওয়া হয়েছে কিনা ঠিক মতো, কেন পেশেন্টটা চেস্ট ইনফেকশন ডেভেলপ করলো, ঠিক আছে? তারপরে তাদের হিস্ট্রি, তার আর কি কি কোমরবিডিটি আছে, পেশেন্টটা ডায়াবেটিক কিনা, পেশেন্টের হার্ট লাং এর আগে থেকে কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো চেক করতে হবে।
তারপরে তার ফ্লুইড ব্যালেন্স চার্টটা চেক করতে হবে, ফ্লুইড কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। সো পোস্ট অপ পেশেন্টের কিন্তু ইনটেক আউটপুট ব্যালেন্স খুব ক্লোজলি মনিটর করতে হয়। তাদের রিসেন্ট কোনো ব্লাড রেজাল্ট বা কোনো ইমেজিং করা থাকলে সেগুলো চেক করতে হবে। সো পেশেন্টটা সম্পর্কে ওভারঅল তোমাকে ডিটেইল ইনফরমেশন নিতে হবে, সবচেয়ে বড় কথা। আচ্ছা, এখন একটা থিওরিটিক্যাল জিনিস, সেটা হচ্ছে সার্ভাইভিং সেপসিস ক্যাম্পেইন বলে একটা ক্যাম্পেইন আমরা এখানে ফলো করি। এটা হচ্ছে জাস্ট একটা এডুকেশনাল ক্যাম্পেইন বেসিসে ওয়ার্ডে যাতে একটা সেপসিসের পেশেন্ট থাকলে আমরা আর্লি ডিটেক্ট করতে পারি এবং আর্লি সেটাকে ম্যানেজ করতে পারি। সেপসিস বান্ডলের মধ্যে এটার মধ্যে 6টা কম্পোনেন্ট। 6টা কম্পোনেন্ট কি কি? হাই ফ্লোতে অক্সিজেন দিতে হবে, ব্লাড কালচার নিতে হবে, আইভি অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে, সেরাম ল্যাকটেট আর ফুল ব্লাড কাউন্ট করতে হবে, আইভি ফ্লুইড শুরু করতে হবে, এবং অ্যাকিউট ক্যাথেটার যদি না থাকে ক্যাথেটার করে অ্যাকিউট ইউরিন আউটপুট মেইনটেইন করতে হবে। এই জিনিসগুলো হয়তোবা তোমরা জেনারেল ওয়ার্ডে কাজ করলে হয়তোবা এই জিনিসগুলো এত সেখানে মেইনটেইন না হতে পারে, বাট তোমরা যদি কোনো হায়ার কেয়ার সেন্টারে কাজ করো, কোনো আইসিইউতে, সেখানে দেখবা যে সেখানে কিন্তু এই জিনিসগুলো খুব ক্লোজ মনিটরিং হয়। সো কোনো পেশেন্টের তুমি যদি সেপসিস চিন্তা করো, সেপসিস কখন চিন্তা করবা? যখন তার একটা হাই টেম্পারেচার হচ্ছে, বা যখন তার হঠাৎ করে পোস্ট অপ একটা পেশেন্ট ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করছে, ট্যাকিপনিয়া ডেভেলপ করছে, তখন তুমি চিন্তা করো পেশেন্টের সেপসিস হতে পারে। তো আসলেই তার সেপসিস আছে কিনা এটা খুঁজে বের করতে তোমার কিছু সময় লাগবে। ওই সময় পর্যন্ত তুমি কি পেশেন্টটাকে ট্রিটমেন্ট না করে বসে থাকবা? তা কিন্তু থাকবা না। সো এই 6টা জিনিস তোমাকে তখন প্রম্পটলি করতে হবে। তার অক্সিজেন আর ফ্লুইড তুমি শুরু করে দিতে পারো, ব্লাড কালচার তুমি তখনই নিতে পারো, অ্যান্টিবায়োটিকও তুমি তখনই শুরু করে দিতে পারো, তারপরে তুমি ব্লাড পাঠাও আর ইউরিন আউটপুট মেইনটেইন করো। ওকে? জি আপু। সো এই 6টা জিনিস খুব ভালো মতো জানতে হবে এবং মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা তো অনেক কমপ্লিকেশনস নিয়ে কথাবার্তা বললাম, যে পোস্ট অপ পেশেন্টের এটা 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 হতে পারে। এখন এই কমপ্লিকেশন গুলা হয়ে যাওয়ার পরে ম্যানেজ করব সেটা একটা জিনিস, আর হওয়ার আগে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট করার জন্য একটা পোস্ট অপ পেশেন্ট সবসময় ওয়ার্ডে যখন নর্মাল পেশেন্ট আর পোস্ট অপ পেশেন্ট থাকে, একটা সার্জিক্যাল ওয়ার্ডে যদি 20টা পেশেন্ট থাকে, 15টা পেশেন্ট কিন্তু এমনি নর্মাল পেশেন্ট থাকবে, আর 5টা পেশেন্ট হয়তো পোস্ট অপ পেশেন্ট থাকবে। সো পোস্ট অপ পেশেন্ট গুলাকে কিন্তু একটু মানে প্রায়োরিটি বেসিসে তোমার হ্যান্ডেল করতে হবে। তাদেরকে একটু ক্লোজ মনিটরিং এ রাখা, তাদের ভাইটালস চেক করা। অ্যাটলিস্ট আমরা যদি পেশেন্ট স্টেবল থাকে আমরা 8 আওয়ারলি করি, আর এরকম আনস্টেবল থাকলে তো ডেফিনেটলি তখন 1 আওয়ারলি মনিটর করতে হয়। তারপর তাদের ফ্লুইড ব্যালেন্স চেক করা, যে তুমি কতটুকু ফ্লুইড ওরালি দিচ্ছ, কতটুকু ফ্লুইড আইভি দিচ্ছ, আর কতটুকু ফ্লুইড বাইরে আসতেছে, এবং সেই আউটপুটের মধ্যে তোমার ইউরিন আউটপুট থাকবে, ড্রেইনের কন্টেন্ট থাকবে, তারপরে হচ্ছে তার এনজি টিউব যদি থাকে এনজি টিউবের মনিটরিং করতে হবে। মানে সব আউটপুট এবং সব ইনটেক হিসাব করে তোমাকে একটা ব্যালেন্স করতে হবে। ওকে? মেডিকেশন চার্ট তোমার ক্লোজলি ফলো করতে হবে, যে তার অ্যান্টিবায়োটিক, পেইন রিলিফ এই জিনিসগুলো ঠিক মতো পাচ্ছে কিনা। আর্লি মোবিলাইজেশন, আমরা এখন যেটা করি সাধারণত ল্যাপারোস্কোপিক অপারেশন হলে তো অপারেশনের পরের দিনই আমরা বেড থেকে পেশেন্টকে উঠানোর চেষ্টা করি। ল্যাপারোটমি হলে দেখা যায় যে 2-3 দিন পর্যন্ত পেশেন্ট খুব একটা মানে বেড থেকে ইয়ে করতে চায় না, বিশেষ করে তারা যদি আইসিইউতে থাকে তাহলে তো আরো পারবা না। বাট ওয়ার্ডে থাকলে আমরা দেখা যায় যে অন্তত দিনে একবার যাতে সে বিছানা থেকে উঠে চেয়ারে বসে, আবার তারপর চেয়ার থেকে বিছানায় যায়, তারপর আস্তে আস্তে যতটা তুমি আর্লি তাকে মানে বিছানা থেকে উঠাতে পারো তত পেশেন্টের জন্য ভালো। এবং এটার জন্য কিন্তু প্রচুর কাউন্সেলিং প্রয়োজন হয়। তুমি চিন্তা করো, তুমি একটা ল্যাপারোটমি করার পর একটা পেশেন্ট কিন্তু তার ব্যথা বলো, ভয় বলো, টায়ার্ডনেস বলো, যে কোনো কারণেই সে কিন্তু আর তখন বিছানা থেকে উঠতে যাবে না। তোমাকে গিয়ে তাকে কাউন্সেলিং করতে হবে যে তার জন্য কেন মোবিলাইজেশনটা ইম্পর্টেন্ট। এই যে চেস্ট ইনফেকশন, ব্লাড ক্লট, লাং ক্লট, এই জিনিসগুলা প্রিভেন্ট করার জন্য এটা ইম্পর্টেন্ট। সো এটা কাউন্সেলিং করে তোমার পেশেন্টকে বেড থেকে উঠাতে হবে, পেশেন্টের ফ্যামিলি মেম্বারদেরকে বলতে হবে যাতে তারা ধরে ধরে উঠায়। ওকে? জি আপু। চেস্ট ফিজিওথেরাপি, অনেক সময় দেখবা যে ওয়ার্ডে সিএ রেজিস্ট্রাররা গিয়ে যদি দেখে যে পেশেন্ট এরকম গলার মধ্যে ঘর ঘর আওয়াজ হচ্ছে বা কাশি দিচ্ছে, একটু প্রোডাক্টিভ টাইপের
কফ বা অসকালটেট করে তুমি দেখতেছো যে একটু চেস্টি, তখন তারা কি করে, পেশেন্ট উঠায় বসে পিঠে 2 সাইডে মানে এরকম মানে বাড়ি দেওয়া মতো আর কি। এটাকে হচ্ছে মানে মেডিকেল ভাষায় এটা হচ্ছে এক ধরনের চেস্ট ফিজিওথেরাপি। এটার উদ্দেশ্যটা হচ্ছে কি, লাংসের ভিতর যে সিক্রেশন গুলো ওগুলা যাতে বাইরে আসে, লাংসের ভিতরে যাতে না জমে, কারণ যখনই জমবে তখনই চেস্ট ইনফেকশন হওয়ার চান্স থাকে। থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস আমরা খুব রুটিনলি ইউজ করি না বাংলাদেশে, কারণ লাকিলি আমাদের কন্টিনেন্টে ডিভিটি, পালমোনারি এম্বোলিজম এগুলা হওয়ার রেট একটু কম, এখানে এটার রেটটা অনেক বেশি। তারপরও তুমি যদি কোনো পেশেন্টের এরকম চিন্তা করো যে সে হাই রিস্ক ডিভিটি ডেভেলপ করার জন্য, কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তখন তুমি তাদেরকে থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস দিতে পারো। প্রোফাইল্যাক্টিক ডোজে আমরা হেপারিন দেই পেশেন্টকে। তারপরে এই যে আমরা ইনফেকশন সোর্স গুলা নিয়ে কথা বললাম, ক্যানুলা, ড্রেন, সিভি লাইন, ক্যাথেটার। সো এই জিনিসগুলা তুমি কোনটা কতদিন রাখতে পারবা। একটা ক্যানুলা পেরিফেরালি করলে তুমি 3-4 দিন পরে এটা সাধারণত চেঞ্জ করতে হয়। সিভি লাইন যদি করো সেটা তুমি আপ টু 2 উইকস পর্যন্ত রাখতে পারো, 10 days, 10 to 14 days। ড্রেন তুমি যখন দেখবা যে 50 ml এর নিচে চলে আসতেছে, তখন তোমাকে ড্রেন আউট করে ফেলতে হবে। ক্যাথেটারও মোটামুটি শর্ট টার্ম ক্যাথেটার যেগুলো আমরা 10 থেকে 12 দিনের মধ্যে, যদিও আমরা পেশেন্ট যখন মোবিলাইজড হয়ে যাবে, পেশেন্ট যখন বলবে যে না আমি এখন বাথরুমে যেতে পারবো, 3-4 দিন পরেই আমরা খুলে দেই। তারপরেও যদি তোমার কোনো কারণে রাখতে হয়, সাধারণত আপ টু 2 উইকস পর্যন্ত, তারপরে এটা চেঞ্জ করতে হবে অ্যাটলিস্ট, তুমি যদি নাও খুলতে পারো। সো এই জিনিসগুলো যত দ্রুত বের করা যায়, কারণ এগুলো সবই কিন্তু ইনফেকশন সোর্স বডির জন্য। এবং আর্লি ডিটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সেপসিস, এই সবকিছু করার পরেও যদি পেশেন্ট সেপসিসের সাইন সিমটম শো করে, এটাকে তোমার ডিটেক্ট করতে হবে এবং এটাকে তোমার ট্রিট করতে হবে। ওকে, এই জিনিসটা জি ক্লিয়ার আপু, হয়েছে? ক্লিয়ার আপু। আচ্ছা, ইরাস প্রোটোকল বলে একটা প্রোটোকল ফলো করা হয়, যেটা 1997-এ ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল, এনহান্সড রিকভারি প্রোটোকল। আমরা যেহেতু আজকে পোস্ট অপ পড়তেছি, আমরা প্রি অপ আর ইন্ট্রা অপ কিছু আছে, বাট আমরা ওখানে যাব না, আমরা পোস্ট অপ গুলা জাস্ট দেখবো। এই যে এই প্রোটোকল মানে ওরা কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছে, যেমন মিড থোরাসিক এপিডুরাল অ্যানাস্থেসিয়া বা অ্যানালজেসিয়া। ওরা যেটা করে, এপিডুরাল লেভেলে একটা ক্যাথেটার দিয়ে ওইটা দিয়ে ওরা পেইন রিলিফ দিতে থাকে। তাহলে যেটা হবে, পেশেন্টের ওরাল পেইন রিলিফ কম প্রয়োজন হয়, আর পেইন ম্যানেজমেন্টটা ভালো হয়, যেই কারণে পেশেন্ট দ্রুত মোবিলাইজেশন হবে, সে উঠা বসা করবে। তারপরে সে ধরো মানে পেইনের কারণে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, সেই সমস্যাগুলো তৈরি হবে না। নো ন্যাজোগ্যাস্ট্রিক টিউব, আমরা সাধারণত এখন কোলোরেক্টাল অপারেশনের পরেও আমরা কিন্তু দেখা, ইভেন রাইট হেমিকোলেক্টমি বা তোমার মানে মেজর যে কোলোরেক্টাল অপারেশন গুলো আমরা করি, তারপরেও দেখা যায় যে আমরা পরের দিনই খাবার দিয়ে দেই, দ্রুত খাবার দেওয়া, এনজি ফিড বা টিপিএন আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। যদি প্রয়োজন হয় তখন আলাদা কথা। প্রিভেনশন অফ নজিয়া এন্ড ভমিটিং, যাতে পেশেন্ট খাওয়া দাওয়া করতে পারে। অ্যাভয়েডেন্স অফ সল্ট এন্ড ওয়াটার ওভারলোড। আর্লি রিমুভাল অফ ক্যাথেটার, আর্লি ওরাল নিউট্রিশন, নন ওপিওয়েড ওরাল অ্যানালজেসিয়া, ওপিওয়েড টক্সিসিটিটা প্রিভেন্ট করার জন্য। আর্লি মোবিলাইজেশন, স্টিমুলেশন অফ গাট মোটিলিটি। এটা হচ্ছে গিয়ে তোমার দেখা যায় যে পেশেন্ট বাওয়েল ওপেন করার জন্য অনেক সময় আমরা কিছু স্টিমুলেশন, যত দ্রুত সে খাওয়া দাওয়া করবে, যত দ্রুত সে বাওয়েল ওপেন করা শুরু করবে, তত তার রিকভারি ভালো হবে। অডিট অফ কমপ্লায়েন্স এন্ড আউটকামস, মানে এটা রেগুলার বেসিসে অডিট করতে থাকা ওয়ার্ডে, যে ওয়ার্ডে কি পরিমাণ পোস্ট অপ কমপ্লিকেশন হচ্ছে এবং কেন হচ্ছে, এটার কজ ডিটেক্ট করা এবং সেটা ইমপ্রুভ করার চেষ্টা করা। সো এটা হচ্ছে এনহান্সড রিকভারি প্রোটোকল, আমরা এই গাইডলাইন গুলো ফলো করতে পারি প্রিভেন্ট করার জন্য। ওকে, সো আমাদের ক্লাসটা যেহেতু বেসিক্যালি আসলে ক্লিনিক্যাল নলেজ বেসড ক্লাস, ক্লিনিক্যালি একটা পেশেন্ট তুমি কিভাবে হ্যান্ডেল করবা সেই জিনিসগুলো নিয়ে, এই জন্য আমি আসলে থিওরিটিক্যাল জিনিস আমার প্রেজেন্টেশনে ঢুকাইনি। তবে আজকের ক্লাসের পরে তোমরা বেসিক জিনিসটা তো বুঝতে পারলা, যে কি কি জিনিস সম্পর্কে তোমাদেরকে অ্যাওয়ার থাকতে হবে। অন টপ অফ দ্যাট, তোমরা যদি থিওরিটিক্যাল এটার সম্পর্কে পড়তে চাও, যে টপিকগুলো তোমরা পড়তে পারো, সেটা হচ্ছে যে ওপিওয়েড টক্সিসিটি একটা পেশেন্টের যদি ডেভেলপ করে, তখন সেটা রিভার্স করার উপায় কি। এগুলো তোমরা যে কোনো সার্জারির বইতে পেয়ে যাবা, তোমরা লাভ বেইলি বা হুইচএভার বুক ইউ ফলো, অনলাইনে পাবা, যে কোনো জায়গায় পাবা।
পেশেন্ট কন্ট্রোলড অ্যানালজেসিয়া ইউজ করা হয় এখানে। এই জিনিসটা কি এটা নিয়ে পড়তে পারো শর্টলি। অ্যানাস্টোমোটিক লিকের কিছু রিস্ক ফ্যাক্টর আছে, কোন কোন পেশেন্টদের হাই রিস্ক থাকে অ্যানাস্টোমোটিক লিক হওয়ার জন্য, এটা পড়তে পারো। অ্যাবসেস, শক, সেপসিস, সেপটিক শক কোনটা কি এটা সম্পর্কে পড়তে পারো। এটা প্যাথোলজির রবিনসেই তোমরা এটা সম্পর্কে অলরেডি পড়ছো। এনসিপড ক্লাসিফিকেশনটা পড়তে পারো। এটা হচ্ছে তোমার কোন অপারেশন আর্জেন্ট, কোনটা ইমার্জেন্সি আর কোনটা হচ্ছে রুটিন, এই জিনিসগুলো জানার জন্য। ন্যাশনাল কনফিডেন্সিয়াল ইনকোয়ারি ইনটু পেরি অপারেটিভ ডেথ, যেমন আমরা ওই ক্লাসিফিকেশন অনুযায়ী বলে থাকি যে একটা পেশেন্টের পারফোরেশন হলে তাকে আর্জেন্ট অপারেশন করতে হবে। একটা পেশেন্টের যদি ইসকেমিক লিম্ব হয় তাকে 6 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। একটা পেশেন্টের যদি টেস্টিকুলার টর্শন হয় 6 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। একটা পেশেন্টের অ্যাপেন্ডিসেক্টমি হলে কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে পারি। আবার একটা পেশেন্টের গল স্টোন, সে কিন্তু 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ওয়েট করতে পারে। সো একটা অপারেশন তুমি কতক্ষণের মধ্যে করতে হবে এটার একটা সুন্দর ক্লাসিফিকেশন আছে, এটা নিয়ে পড়তে পারো। ডিভিটি পালমোনারি এম্বোলিজম, এটা রিস্ক ফ্যাক্টর কি কি আছে, কোন পেশেন্টদের হওয়ার চান্স বেশি থাকে, এটার পালমোনারি এম্বোলিজমের ইসিজি এবিজি ফাইন্ডিং, এটার ম্যানেজমেন্ট এবং ফলো আপ, এগুলো নিয়ে পড়তে পারো। ফ্যাট এম্বোলিজম সিনড্রোম, এটা হচ্ছে তোমার অনেক সময় পোস্ট অপ, বিশেষ করে অর্থোপেডিক প্রসিডিওরের পরে ফ্যাট এম্বোলিজম হওয়ার চান্স থাকে। সো এই টপিক গুলা তোমরা বই থেকে বা অনলাইন থেকে পড়ে নিতে পারো। জি আপু। ওকে, সো এখন এনি কোয়েশ্চেন্স? আমার মনে হয় আমাদের প্রেজেন্টেশনটা অনেক শর্ট ছিল, কারণ বেশি ইনফরমেশন দিয়ে তোমাদেরকে ওভারলোডেড করাটা আসলে উদ্দেশ্য না। তোমরা ওয়ার্ডের মধ্যে একটা খারাপ পেশেন্ট যাতে চিনতে পারো এবং যাতে ম্যানেজমেন্টটা শুরু করতে পারো এবং প্রপারলি এসকেলেট করতে পারো, দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ দিস প্রেজেন্টেশন। এর বাইরে থিওরিটিক্যাল পড়া তোমরা নিজের ইন্টারেস্ট অনুযায়ী পড়ে নিতে পারো। এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা, either from Zoom or Facebook Live? হাবিবা কোনো কোশ্চেন পাচ্ছ কি ফেসবুক লাইভ থেকে বা কোথাও থেকে বা না এখানে? আপু, লাইভে এখনো কোনো প্রশ্ন আসেনি, আমি জিজ্ঞেস করেছি, যদি কেউ প্রশ্ন করে তাহলে ওকে, বলে। সো আমরা 5 মিনিট টাইম দেই, 5 মিনিটের মধ্যে যদি কোনো কোশ্চেন আসে আমরা আনসার দিব, আদারওয়াইজ আমরা শেষ করে দিব। ওকে, জি আপু। তুমি বলো আমাকে যে ওভারঅল তোমার প্রেজেন্টেশনটা থেকে তোমার টেক হোম মেসেজ কি কি, তুমি কি কি মেসেজ তুমি নিজে ইয়ে করো। বিকজ আমি ক্লাস করে আসছি মেডিকেল কলেজে, আমার কাছে মনে হতো যে 1 ঘন্টার ক্লাসের পরে আমি খুব অল্প 2-3টা জিনিসই আমার মাথায় থাকতো। এটা এটা মানে একটা ইউনিভার্সাল জিনিস। জি এবং আপু। এখন যখন আমি পড়াই আমার কাছে মনে হয় যে আসলে 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা ক্লাস করার পরে তুমি যদি 5টা লাইন ওখান থেকে নিয়ে যেতে পারো, দেন দ্যাট ক্লাস ওয়াজ আ সাকসেস। একটা ক্লাস থেকে তুমি আসলে পুরো সবকিছু A to Z নিয়ে যেতে পারবা না, এটার জন্য তোমাকে পরে ফলো আপ স্টাডি করতে হবে। সো হোয়াট ইজ ইওর টেক হোম মেসেজ ফ্রম টুডেজ ক্লাস? আমার কাছে ফার্স্ট অফ অল মেসেজ হচ্ছে যে অ্যাজ এ সার্জন বা আমরা যখন কোনো মানে নর্মাল ডক্টর হিসেবেও আমরা যখন হসপিটালে থাকবো, আমাদের অবশ্যই পোস্ট অপারেটিভ পেশেন্টের উপর বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ যেহেতু হচ্ছে তাদের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এটা হচ্ছে একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে কমপ্লিকেশনের মধ্যে আমি সেপসিস, ইনফেকশন এই ব্যাপারগুলোর উপর বেশি হচ্ছে প্রায়োরিটি দিব, বা এগুলো হচ্ছে বেশি দেখার চেষ্টা করব বা হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করব যে আসলে এরকম কিছু আছে কিনা যেগুলাতে হচ্ছে তার ইমিডিয়েট কোনো প্রবলেম হতে পারে বা তার কোনো মানে আদার্স কোনো প্যাথোলজি ডেভেলপ করতে পারে। এই জন্য আমি ওইটার জন্য হচ্ছে তাকে কেয়ারে রাখবো বা আমি খেয়াল রাখবো আর কি, যে ওই ধরনের কিছু যেন না হয়। আর তারপরে হচ্ছে আমি ওই অনুযায়ী হচ্ছে আমি তাকে ম্যানেজ করার চেষ্টা করব, যে তাড়াতাড়ি যেন তার লাইফ সেভ যেন করতে পারি, বা ওরকম যেন আরো বেশি কমপ্লিকেটেড না হয়ে যায় সিচুয়েশনটা। আচ্ছা মারিয়া, তোমার টেক হোম মেসেজ কি আজকের ক্লাস থেকে? তুমি কতটুকু শিখলা বা তোমার কাছে কি মনে হয়েছে যে কোন জায়গাগুলো তুমি ফলো করছো? জি আপু। আপু আমার মেসেজটা হচ্ছে মানে একটা পেশেন্টের যখন অপারেশন হবে, তারপরে পেশেন্টের টেম্পারেচার কেমন, তারপরে হচ্ছে কনফিউশন আছে কিনা কোনো ধরনের, এরপরে পেশেন্টের
রেসপন্স কেমন এগুলো মনিটর করতে হবে, প্লাস হচ্ছে পেশেন্টের যে ড্রেনেজ ব্যাগটা থাকে ওটার কালারটা কেমন এটা খুব ক্লোজলি মনিটর করতে হবে। তারপর হচ্ছে পেশেন্ট সাপোজ পেশেন্টের হচ্ছে একদিন পরে হয়তো মানে একটু মুভমেন্ট করা দরকার, উনি সেটা করছেন কিনা এগুলো মনিটর করবো। উম, এক্স্যাক্টলি। আর হচ্ছে আই মিন ইয়েস, ধরো কালকে আমি যদি একটা জায়গায় সার্জন হিসেবে কাজ করি অ্যান্ড তুমি যদি আমার ইন্টার্ন হিসেবে কাজ করো, আমি চাবো যে আমি যে পেশেন্টটা অপারেশন করে আসছি, তুমি হয়তো নাইট ডিউটি করতেছো, আমি চাই যে ওই পেশেন্টটার যদি কোনো সেপটিক সাইন সিমটম থাকে বা যদি কোনো থ্রম্বোএম্বোলিজমের সাইন সিমটম থাকে বা পেশেন্টটার কোনো লিক, পারফোরেশন এই ধরনের কোনো মানে সিভিয়ার কোনো প্রবলেম থাকে, আমি চাইবো যে এটা যদি রাত 2টা-3টার সময় হয় তাও তুমি আমাকে ফোন দিয়ে এটা জানাও। সো আই উইল এক্সপেক্ট দ্যাট নলেজ অর দ্যাট থিঙ্কিং প্রসেস ফ্রম ইউ। ওকে, সো এটা এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের সাথে সাথে ডেভেলপ করে। ইটস নট দ্যাট আজকে একটা ক্লাস করে তুমি সবকিছু শিখে যাবা। এটা জাস্ট কিছু জিনিস ফ্ল্যাগ আপ করার জন্য, যেমন আমি তো বললাম যে তোমরা এরপরে যখন ওয়ার্ডে যাবা জাস্ট কিছু কিছু জিনিস আরো ক্লোজলি খেয়াল করবা জি এবং আপু। কেন করা হচ্ছে এই জিনিসগুলো তোমরা যাতে খেয়াল করো। আস্তে আস্তে খেয়াল করতে 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 উইথ এক্সপেরিয়েন্স তোমরা এই জিনিসগুলো তখন এমনিতেই বুঝে যাবা যে কোন পেশেন্টটা আসলে কনসার্নিং আর কোন পেশেন্টটা না। এনিওয়েজ, সো আমরা ওরকম কোনো কোশ্চেন পাই নাই, সো আমি ধরে নিচ্ছি সবাই সবকিছু বুঝছে। সো আই ওয়ান্ট টু থ্যাংক ইউ। আমাদের বিটিআরএফ সেশন আজকে শেষ হয়ে যাচ্ছে। আমি যে জিনিসটা বলতে চাই, যে জিনিসটা অনেকের কাছে হয়তো জানা নাই, তোমাদের মধ্যে অনেকেই যারা এই ক্লাসটা এখন দেখতেছো বা পরে ফেসবুক লাইভ বা ইউটিউব থেকে দেখবা, আমাদের এই বিটিআরএফ এর সবগুলো টপিক বা সবগুলো তোমার রিডিং ম্যাটেরিয়ালস নেওয়া ছিল হচ্ছে ইউকেতে সার্জিক্যাল ট্রেনিং এর প্রোগ্রামে, মানে সার্জিক্যাল ট্রেনিং প্রোগ্রামে ঢোকার জন্য একটা ইন্টারভিউ প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। আইদার সেটা তোমার কোর ট্রেনিং লেভেলে হোক বা হায়ার স্পেশালিটি ট্রেনিং লেভেলে হোক। তো কোর ট্রেনিং এ ঢোকার জন্য যে ইন্টারভিউ প্রসেসে যেতে হয় সেটার যে রিডিং ম্যাটেরিয়াল ওইখান থেকে আমাদের সব। সো ইন ফিউচার তোমাদের যদি কারোর এখানে এসে সার্জারি ট্রেনিং এ ঢোকার ইচ্ছা থাকে, আলটিমেটলি এই জিনিসগুলো কখনো না কখনো তোমার চলার পথে তোমার পড়ার ইয়েতে আসবে। সো দ্যাট ওয়াজ দ্য হোল পয়েন্ট অফ দিস সিরিজ। আমরা চেষ্টা করেছি যাতে তোমাদের থিঙ্কিং প্রসেসটা এখন থেকে ওইভাবে ডেভেলপ হয় যে তোমাদের পরবর্তী জীবনে যখন গিয়ে তোমাদের এই কোশ্চেন গুলা বা এই সিচুয়েশন গুলো সামনাসামনি হতে হবে, তোমরা যাতে ওয়েল প্রিপেয়ার্ড থাকো। সো হোপফুলি দ্যাট ওয়াজ হেল্পফুল। আমি আমাদের মেন্টর যারা ছিল, ফরিদুল ইসলাম, রোকেয়া আপু, শুভেন্দুদা, কাজী বদরুদ্দোজা ভাই অ্যান্ড যারা যারা ক্লাস নিয়েছে তাদের বিজি স্কেডিউল থেকে বের করে আমি সবাইকে থ্যাঙ্কস দিতে চাই। এক্সিস টিমকে থ্যাঙ্কস দিতে চাই, হাবিবা, মারিয়া, তাসিন, তারপরে তারেক, তোমরা অনেক হার্ডওয়ার্ক করছো। প্রতি সপ্তাহে আসলে রেগুলারলি জিনিসটা মেনটেন করা ইট ওয়াজ টাফ, বাট হোপফুলি যারা ইন ফিউচার এই ক্লাসগুলো দেখবে তাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে যে দেশের বাইরের যে এক্সাম গুলো সেখানে কিন্তু মেইনলি কেস বেসড ক্লিনিক্যাল ডিসকাশন টাইপের কোশ্চেন বেশি হয়। ওখানে কিন্তু একদম মানে গদ বাঁধা থিওরিটিক্যাল কোশ্চেন হয় না, কোশ্চেন থিওরি থেকেই আসবে বাট ওরা এটাকে একটা সিনারিও হিসাবে সাজাই দিবে। সো আমরা চাইছি যে ওই জিনিসটার সাথে তোমরা একটু ফ্যামিলিয়ার হও। ওকে, এই তো আর কি। আই হোপ ইউ অল গ্রেট সাকসেস ফর ইউর ফিউচার। এখন আসলে একটা স্ট্রেসফুল একটা টাইম যাচ্ছে কোভিড এর মধ্যে, সব ক্লাস বন্ধ, মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা আনসার্টেইন, সবকিছু মিলে তোমরা আসলে একটা ডিপ্রেসিং সময় পার করতেছো। বাট এখন ভ্যাকসিনেশন হচ্ছে, আস্তে আস্তে কেস সংখ্যা কমছে, সো আশা করি খুব দ্রুত এই টাইমটা পার হয়ে যাবে এবং আমরা আবার নর্মাল টাইমে ফেরত যাব। And hopefully everything gets normal and better for you. জি আপু।
আপু তুমি আসলে অনেক কিছু বলে ফেলেছো, কিন্তু আমি আসলে তোমাকে পার্সোনালি অনেক থ্যাংক ইউ দিতে চাই, কারণ তুমি ওখানে বসে আমাদের জন্য যে এতটুকু চিন্তা করেছো যে আমাদের এই বেসিক নলেজ গুলো থাকা উচিত, সেটা এখনের জন্য হোক বা ফিউচারে আমরা ইউকেতে গিয়ে যদি কিছু করতে চাই সেটার জন্য হোক। বাট ওভারঅল আসলে অ্যাজ এ ফিজিশিয়ান বা অ্যাজ এ আমরা যে প্রফেশনে আছি এখানে আসলে নলেজের তো কোনো হচ্ছে লস নেই, মানে কোনো কিছু জানতে পারলে বা শিখতে পারলে আমাদের সবার জন্যই হচ্ছে এটা বেনিফিশিয়ালি হবে। তো এই জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি নিজে এটা অ্যারেঞ্জ করেছো, ম্যানেজ করেছো, বাকি মেন্টর গুলোকে হচ্ছে নিয়ে এসেছো এক্সিসে, যেন তারা হচ্ছে আমাদেরকে তাদের হচ্ছে যে নলেজ গুলো আমাদের সাথে শেয়ার করতে পারে। তো এই জন্য আপু অনেক থ্যাংক ইউ। No, it's okay. It was a honor and it was a pleasure working with you all. আমি আসলে নিজের এক্সপেরিয়েন্স থেকে সিনিয়র হিসেবে একটা কথাই সব স্টুডেন্টদের ক্ষেত্রে বলতে চাই, যে তোমরা কোথাও কখনো কোনো ক্লাসে গিয়ে হোক, কারোর সাথে কোনো সিনিয়রের সাথে কথা বলতে গিয়ে কোথাও গিয়ে ভুল করব এই ভয়টাতে থাকবা না। আমরা অনেক সময় অনেক ক্লাসে হোক বা যে কোনো জায়গায় হোক একটা কথা বলি না বা একটা আনসার দেই না এই ভয়ে যে একটা ভুল হবে। তুমি যত ভুল করবা তত শিখবা। সো ইউ হ্যাভ টু বি উইলিং। আর আমাদের জন্য তো আসলে শেখার কোনো শেষ নাই। আর আমাদের শেখাটা কিন্তু শুধুই পরীক্ষা পাশ করার জন্য না, আমাদের শেখাটা কিন্তু আরো অনেক বড় একটা উদ্দেশ্যের জন্য। ওকে, জি সো আপু। সব সময় সবকিছু নিয়ে ইনকুইজিটিভ থাকবা, আস্ক কোয়েশ্চেন্স, ডোন্ট ওয়ারি ইফ ইউ আর মেকিং মিস্টেকস। তুমি যদি একটা জিনিস ভুলও করো তারপরও তুমি ওয়ান স্টেপ ফরওয়ার্ড। ওকে, সো এই জিনিসটা চিন্তা করে সামনে আগায় যাও। যদি এই ক্লাসগুলো পরে কেউ ইউটিউব লাইভে দেখে এন্ড যদি তাদের আমাদের কাছে কোনো মেন্টরের কাছে কোনো কোশ্চেন থাকে, কোনো গাইডলাইনের প্রয়োজন থাকে, দে ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট ইউ and you can always contact us, you know where to find us. আমাদেরকে সবসময় আপু। খুঁজে পাওয়া যাবে, আমাদের সাথে যোগাযোগ করা যাবে, and we are always happy to help anyone from Bangladesh who is trying to be a surgeon, who's trying to come abroad, who's trying to make up a career in surgery. যে কোনো প্রয়োজনে যে কোনো গাইডলাইনের জন্য যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করা যাবে। জি আপু, থ্যাংক ইউ সো অসংখ্য মাচ আপু। ধন্যবাদ। থ্যাংক ইউ মারিয়া, থ্যাংক ইউ তৃপ্তি। তাহলে ভালো থাকো তোমরা। ওকে, জি জি আপু, আপু। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আপু। আমি একটু সবাইকে থ্যাংক ইউ বলে দিতে চাচ্ছি যারা হচ্ছে আমাদের প্রতিটা সেশনে আমাদের সাথে থাকেন, বা এক্সিস মেডিকেল স্কুলের প্রতিটা সেশনই হচ্ছে আপনাদের জন্য কোনো না কোনো ভাবেই যদি কাজে লেগে থাকে তাহলে আসলে আমাদের কষ্টটা সার্থক হবে। আর আমাদের সেশন গুলো হচ্ছে যারা রেগুলার টাইমে মিস করবেন তারা একদমই টেনশনের কোনো কারণ নেই, কারণ সেশন গুলো হচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে যাবে আমাদের এই যে লাইভের পরে। তো আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সুবিধা মতো সময় যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর আপু যেটা বললো যে আপনাদের কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে যে কোনো সেশন রিলেটেড, আপনারা হচ্ছে আমাদের এক্সিস মেডিকেল স্কুলের পেজে আমাদের মেসেজ করতে পারেন, বা আমাদের যে কোনো হচ্ছে পোস্টে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান করে দিতে। আমাদের মেন্টররা হচ্ছে সবাই খুবই হেল্পফুল, খুবই ফ্রেন্ডলি, তারা হচ্ছে যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাদেরকে হেল্প করে থাকেন। তো ইনশাল্লাহ আশা করছি সবারই অনেক উপকার হবে। এক্সিস মেডিকেল স্কুলের পাশেই থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, আর আপুকেও আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের বিল্ডিং দ্য রাইট ফাউন্ডেশন সেশনটা আজকে এখানেই শেষ হচ্ছে। আশা করছি পরবর্তীতে আবার আপুর সাথে নতুন কোনো টপিক বা নতুন কোনো সেশন নিয়ে আমরা হচ্ছে আপনাদের কাছে আসতে পারবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।